বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। ওয়াঘা সীমান্তে নাশকতার পরে তাহরিকে তালিবানের নিশানায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। ওয়াঘা সীমান্তে নাশকতায় ৬০ জনের মৃত্যুর পর তাহরিকে তালিবানের নিশানায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের হামলার নিন্দা করে টুইট করার জবাবে পাল্টা টুইট এসেছে তাহরিকে তালিবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসানের পক্ষ থেকে। তাতে মোদীর প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। রবিবার ওয়াঘা সীমান্তের ওপারে বিস্ফোরণ হলেও তদন্তে উঠে এসেছে ভারতেও নাশকতার ছক ছিল জঙ্গিদের। মনে করা হচ্ছে ওয়াঘার বিস্ফোরণের পর এবার হামলা হতে পারে ভারতেও। রবিবার ওয়াঘা সীমান্তে বিস্ফোরণে ৬০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ১১০ জন। পাক নাগরিকদের পাশাপাশি ভারতীয়দেরও নিশানা বানানোর পরিকল্পনা ছিল আততায়ীদের, এমনটাই খোলসা হয়েছে তদন্তে। তাহরিকে তালিবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, তিনি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিয়েছেন এবারে নাশকতা হবে ভারতে। সংবাদ সংস্থার রয়টার্সকে এহসান জানিয়েছেন, আমি ইতিমধ্যেই মোদীকে জানিয়ে দিয়েছি, আমাদের আত্মঘাতী জঙ্গিরা যদি সীমান্তের এপারে যেমন নাশকতা চালাতে পারে তেমনি ওপারেও হামলা করতে সক্ষম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় দেশে আরও একবার দাম কমতে পারে পেট্রোল ও ডিজেলের। এদিকে প্রথমবার ২৮,০০০-এর গণ্ডি পেরোল সেন্সেক্স। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় দেশে আরও একবার পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে, কারণ ইতিমধ্যেই সরকার পেট্রোল ও ডিজেলের দামে নিয়ন্ত্রণ তুলে নিয়েছে। এর অর্থ বিশ্ববাজারে দামের সঙ্গে সাযুজ্য রেখে দেশে পেট্রোল ডিজেলের মূল্য নির্ধারণ করবে তেল কোম্পানিগুলি। সরকার ডিজেলের দামে বিনিয়ন্ত্রণ তুলে নেওয়ার পর দুবার ডিজেলের দাম কমেছে। উল্লেখ্য, এর আগে পেট্রোলের দামও বিনিয়ন্ত্রণ করা হয়েছিল। এই অবস্থায় বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কমায় ফের পেট্রোল ডিজেলেরও দাম কমার আশা দেখা দিয়েছে। বাজার সূত্রের খবর, দাম এতটা নেমে আসার মূল কারণ বিশ্বের প্রধান তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের পক্ষ থেকে আমেরিকাকে কম দামে তেল বিক্রির সিদ্ধান্ত। শেয়ার সূচকের রেকর্ড উত্থান, প্রথমবার ২৮,০০০-এর গণ্ডি পেরোল সেন্সেক্স। বাজার খোলার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বমুখী নিফটিও। দিনের শুরুতেই নিফটিও নয়া নজির গড়ে পৌঁছে যায় ৮,৩৬৩.৬৫-এ। দাম কমল সোনা ও রূপোরও। ডলারের তুলনায় দাম কমেছে টাকারও। মহরমের ছুটি থাকার পর বুধবার বাজার খুলতেই চাঙ্গা শেয়ার বাজার। সরকারের একের পর এক আর্থিক সংস্কারের পদক্ষেপ, কর্পোরেট আয় বৃদ্ধি পাওয়ার অনুকূল পরিস্থিতির কারণে তহবিলের বাড়তি যোগানে ভর করে শেয়ার সূচকের এই উত্থান বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত ৪ বছরের মধ্যে সবচেয়ে পড়ে যাওয়ার ঘটনাও এক্ষেত্রে সহায়ক হয়েছে বলে ব্রোকারদের ধারণা। গত সোমবারেই সেন্সেক্স ২৭,৯৬৯.৮২-তে পৌঁছে গিয়েছিল। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই তা ১৪১.৫৭ পয়েন্ট বা ০.৫০% বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় ২৮,০০১.৯৫-এ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গ, আসাম সহ গোটা পূর্ব ভারত জুড়ে জঙ্গি গোষ্ঠী তৎপরতা বৃদ্ধিতে রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে ত্রিপুরা পুলিশ। সীমান্তে বাড়ানো হয়েছে টহলদারি। পশ্চিমবঙ্গ, আসাম সহ গোটা পূর্ব ভারত জুড়ে জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধিতে ত্রিপুরা পুলিশ রাজ্য জুড়ে সতর্কতা জারি করেছে। ভারত, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, ত্রিপুরা, মিজোরাম সীমান্তে পুলিশি টহলদারি বৃদ্ধি করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে বিমানবন্দরেও। রাজ্যের একমাত্র আসাম আগরতলা জাতীয় সড়কেও দিনরাত ২৪ ঘন্টার নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। আসাম আগরতলা জাতীয় সড়কের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও টহল দিচ্ছে। ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া হয়ে যাওয়ায় ত্রিপুরা ও মিজোরামের কিছু কিছু এলাকা দিয়ে সাধারণ মানুষের বেশে বাংলাদেশ থেকে রাজ্যে আন্তর্জাতিক জঙ্গিরা প্রবেশ করছে বলে গোয়েন্দা সূত্রে খবর। অপরদিকে ত্রিপুরার দুটি জঙ্গি সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ নতুন করে সদস্য সংগ্রহে নেমেছে। এই ক্ষেত্রে রাজ্যের উপজাতি অংশের যুবকদের দলে টানতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও খবর। অপরদিকে পাকিস্তানের আইএসআই দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দিয়ে ভারতীয় জাল টাকা প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে গোয়েন্দা সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। প্রতিদিন ছেলের নানা অত্যাচারে ক্ষিপ্ত হয়ে অবশেষে মা বাবার হাতে খুন হলো ছেলে। নাম গুরুপদ সরকার। ঘটনা কাকরাবন থানাধীন পালাটানা স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনার অভিযুক্ত বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ।
মা বাবার হাতে খুন হলো নেশা পাগল ছেলে। ঘটনা কাকরাবন থানাধীন পালাটানা স্কুল সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। বুধবার সকালে খুন হওয়া গুরুপদ সরকার এর বাবা হরকুমার সরকার নিজেই কাকরাবন থানায় বিষয়টি জানায়। ছুটে আসে পুলিশ, খুনের মামলা রুজু করে তদন্ত কাজ শুরু করে। ঘটনায় খুন হওয়া ব্যক্তির বাবা ও মা যথাক্রমে হরকুমার সরকার ও দীপালি সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় জানা যায়, হরকুমার সরকার ও দীপালি সরকারের 5 ছেলের মধ্যে তৃতীয় সন্তান গুরুপদ সরকার। বেশ কয়েক বছর সে আগরতলা কিংবা অন্যত্র ছিল। গত দুর্গাপূজার কিছু সময় আগে থেকে সে বাড়িতে রয়েছে। পেশায় রড মিস্ত্রি কাজ করত, কিন্তু অধিকাংশ সময় নাকি ঘরে পড়ে থেকে ঘুমতো। মদ গাঁজাসহ নানান নেশায় আসক্ত থাকত সে। প্রায়শই টাকা পয়সার জন্য মা বাবার উপর চাপ সৃষ্টি করত। মঙ্গলবার রাত 9টায় বিড়ি কেনার জন্য টাকা চায় বাবার কাছে। বাবা টাকা দিতে অস্বীকার করে। তখন সে ঘরের চালের ড্রাম থেকে চাল নিয়ে বিক্রি করে বিড়ি কেনার জন্য উদ্যত হয়। বাধা দেয় তার মা। তখন সে তার বয়স্ক বাবাকে গলা টিপে ধরে বলে অভিযোগ। স্বামীর চিৎকার শুনে দীপালি সরকার রান্নাঘর থেকে দৌড়ে আসে এবং ঘরে থাকা লাঠি দিয়ে গুরুপদের মাথায় আঘাত করে। তাতে মাটিতে পড়ে যায় সে। প্রতিদিন ছেলের নানান অত্যাচারে ক্ষিপ্ত হয়ে বাবা মা গুরুপদকে মাটিতে ফেলে আরও আঘাত করে। তাতে আনুমানিক রাত 12টা নাগাদ ঘরের ভেতরে মৃত্যু হয় গুরুপদ সরকারের। বাড়িতে আইসে দেখে বাইরে বেরিয়ে থাকতো, বাইরের থেকে আইসে আজকে বুড়োর সময় আইসে আর বাড়ি গেছে না। তো মারে বাবার মা বাবা বুড়া মা বাবা কাজ করে 100 টাকা 200 টাকা যাওয়া মা বাবারই পেট চলে না, খায় সেরা তে গরু সারাদিন 24 দরজা বেড়ে দিয়া মা বাবার গরু দিনা ঢুকতো করতে পারে যাও মারালাম কাটালাম ওই করে হে করে কিন্তু করে সেরা তারা বিড়ি নেই তো মেজে নেই তো মদের নেই তো ভালো ভালো খাওয়াইতো তারা মা বাবা কামে করতে দেবো। কালকের ঘটনা হয়েছে, কালকে রাত্রে বলে এইখান বিড়ি খেতে বলে চাল লয়ে এফর দিছে ডামেতে। তো মা কো 1 কেজি চাল নিস না, আমি তো চাল দিয়ে কিনে আনছি, আমার কষ্ট লাগে না, ঠিক আছে না কোনো 1 কেজি না ব্যাগটা ফুরে দো, তোমার ব্যাগটা 5 কেজি হয়েছে তো লয়ে এফর দিছে। তো এইটা লইছে মা আমার কিতার করছে ইটা করেছে রাখছে চাল দি তাহলে রেখে সেটা এবার বলে যাই সে বাবারে মারতে যা, মারে ধরে মা রান্ধে করে তারপরে মারে যে ফ্যাশন দিয়ে যায় আর বাবার যে ফ্যাশন দিয়ে যায় গলা টিপ দিয়ে দোষছে এমন ভাবে দোষছে। বাবা তো বুড়া, তাহলে কি আর পারেননি। তারপরে মা গেছে, মা দেখছে, মা দেখে বুড়াটা কিতা করে দেখে যাই দেখতো মা এমন একটা লাড়ি গাছে আসলো ওই লাঠিটা নিয়ে ঘর রেখেছে, ওই বলে রেখেছে। আমি তো ভাই আজকে সকালে এসেছি করতে কইতেছে প্রায় সময় কাজে যে লাগলে মাইরা লাইব কাটতে লাইব খাই লাইব একটা দিয়ে জলের থেকে জলে যাইব। এই দেখো সে কালকে বাবার গলা টিপ দিয়ে ধরছে মা যায় ও তেলে লাড়ি দিয়ে আনছে, লাড়ি দিয়ে যায় মা বাড়িছে তার দিছে যে মাথার মধ্যে ফসছে বাড়িতেও গেছে মারে মা তারা সবাই এবার পাড়াবাড়ি করে বাইরে বসছে। বাইরে এসে বাবাও ধরছে মাও ধরছে মা বাড়ি গেছে, বাড়িতে ফিরে আসে প্রয়োজনে করার পর থেকে বাইরে লাগাইছে মা ওই মাসছে। আমরা কোনো স্বীকার করি আমরা মা বাবা ইয়ে করছি। রাতে পুলিশকে কোনো বিষয় জানানো হয়নি। বুধবার সকালে বাবা হরকুমার সরকার কাকরাবন থানায় জানায় বিষয়টি। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক রতন দাসের নেতৃত্বে ছুটে আসে কাকরাবন থানার পুলিশ। গ্রেপ্তার করে হরকুমার সরকার ও দীপালি সরকারকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতালে। উল্লেখ্য, অবিবাহিত গুরুপদ সরকার থাকত মা বাবার সাথে। বাবা মার উপার্জনে খেত সে, নিজে কোনো টাকা দিত না বলে অভিযোগ। বাড়ির অন্য ভাইরা পৃথক। মহকুমা পুলিশ আধিকারিক রতন দাস জানান, পুলিশ একটি খুনের মামলা গ্রহণ করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে। তো আজকে সকাল 7:30টার দিকে কাকরাবন থানাতে একটা খবর যায় যে পালাটানাতে একটা খুন হয়েছে আর কি একটা লোক। কিছুক্ষণ পরে হরকুমার সরকার নিজেই থানাতে যায় জানায় যে গতকালকে রাত্রে 9টার দিকে তার ছেলে তারে আক্রমণ করে, পিছন দিক থেকে সে গলা টিপা ধরছে। তখন তার স্ত্রী তার ছেলে গুরুপদ সরকারের মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করে। আঘাত করলে তখন সে গুরুতর জখমপ্রাপ্ত হয়। তখন তারা দুজনে মিলেই তারে আর পুনরায় আঘাত করে। তখন সে রাত্রে 12টার দিকে সে মারা যায়। তো মারা যাওয়ার পরে তারা তখন তারা শিফট করে নেয়, হাসপাতালেও নেয় নাই। সকালে থানাতে খবর দেয়, থানার পুলিশ আসে, তদন্ত কাজ চলছে। আমরা এই ব্যাপারে দুজনের ডিটেইন করছি, তার মা এবং তার বাবা, এবং একটা খুনের মামলা আমরা দিয়েছি। ঘটনায় খবর পেয়ে পালাটানা প্রচুর মানুষ ছুটে আসে হরকুমার সরকারের বাড়িতে। গোটা ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পালাটানা এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য থেকে মানবতা বিরোধী আইন প্রত্যাহারের দাবি আন্দোলন চালিয়ে আসা মণিপুরের ইলম শর্মিলার আন্দোলন পা দিয়েছে 15 বছরে। আর এই দাবিকে সমর্থন জানিয়ে রাজধানীতে এক অনশন কর্মসূচি পালন করল বড় পিপলস হিউম্যান রাইটস অর্গানাইজেশন। মণিপুর সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য থেকে মানবতা বিরোধী আইন আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1958 তথা AFSPA আইন তুলে নেওয়ার দাবিতে আন্দোলন করে আসছেন মণিপুরের লৌহমানবী ইলম শর্মিলা। বুধবার তার এই আন্দোলন 15 বছরে পা দিয়েছে। তার এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং ত্রিপুরা রাজ্যের পাহাড়ি থানা এলাকার যেগুলিতে এই আইন চালু আছে ওই থানা এলাকাগুলি থেকে কালো আইন প্রত্যাহারের দাবিতে বুধবার একদিনের এক অনশন কর্মসূচি পালন করে বড়ক পিপলস হিউম্যান রাইটস অর্গানাইজেশন। রাজধানী আগরতলার ওরিয়েন্ট চৌমুহনীতে আয়োজিত এই অনশন কর্মসূচিকে সমর্থন জানিয়ে একাধিক ছাত্র সংগঠন এবং এনজিওর সদস্যরাও এদিনের এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সবাই জানে যেটা আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, যেটা নর্থ ইস্ট আর পার্টিকুলার ত্রিপুরাতে 16 ফেব্রুয়ারি 1997 ইনফোর্স হয়েছে। এর জন্য আজকে পুরা নর্থ ইস্ট রিজনে আমরা আজকে ফাস্টিং প্রটেস্ট করতে আছে, কারণ আজকে ইলম শর্মিলা মণিপুর আয়রন লেডি যেটা আমরা কয়, ওনা আজকে 15 বছর মানে এন্ট্রি হইতে আছে। এর জন্য আমরা সবাই নর্থ ইস্ট এই আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট রিপিল করানোর জন্য দাবি করতে আসি। আর এরপরে আমরা দেখা যাইতে আসি এটা পার্টিকুলারলি রেসিজম চলতে আছে, কারণ শুধু ইন্ডিজিনাস এরিয়াতে এগুলি ইনফোর্স হইতে আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের 7ম ত্রিবার্ষিক ধর্মপুর ও কাঠালিয়া শাখা সম্মেলন অনুষ্ঠিত হয় কাঠালিয়া দক্ষিণ মহেশপুর পুরানো পঞ্চায়েত অফিসের দ্বিতল ভবনে। সম্মেলনে 11 জনের একটি সাংগঠনিক কমিটি গঠন করা হয়। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের 7ম ত্রিবার্ষিক ধনপুর ও কাঠালিয়া শাখা সম্মেলন। সম্মেলন অনুষ্ঠিত হয় কাঠালিয়ার দক্ষিণ মহেশপুর পুরনো পঞ্চায়েত অফিসের দ্বিতল পাকাবাড়ি ভবনে। সম্মেলন শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নেতৃত্বরা। সম্মেলনের উদ্বোধক ছিলেন ত্রিপুরা রাজ্য কর্মচারী সমন্বয় কমিটির রাজ্য নেতা হারাধন কর। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন উপজাতি সেলের কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য নিরাপদ নোয়াতিয়া। সম্মেলনের সম্পাদকীয় প্রতিবেদনের উপর 5 জন প্রতিনিধি খোলামেলা আলোচনা করেন। সম্মেলনে 4 দফা দাবি ও একটি প্রস্তাব উত্থাপিত হলে সম্মেলন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সম্মেলন থেকে 11 জনের একটি সাংগঠনিক কমিটিও গঠন করা হয়, যার সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয় যথাক্রমে মনোহর দাস এবং বাবলু মল্লকে। আগে এটাকে আমরা বলতাম পরিষেবা, কিন্তু এখন সেটা পরিষেবায় আর থাকছে না। বিভিন্ন জনবিরোধী নীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন 2003 এর পরিপ্রেক্ষিতে আজকে বিদ্যুৎ পরিষেবা জনগণের কাছে অত্যন্ত দুরূহ হয়ে যাচ্ছে। এবং আমাদের সেদিন দেখেছি আমাদের বিদ্যুৎ মন্ত্রী, এই রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী দিনে বিদ্যুৎ থাকবে কিন্তু বিদ্যুতের গ্রাহক থাকবে না। আজকে আমাদের রাজ্যে আমরা যদি সেটা টের পাচ্ছি না, আমাদের রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মহকুমার কল্যাণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনজাতি সম্মেলন। মোমবাতি প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বধুয়া মুন্ডা। প্রত্যেক জাতি তার নির্দিষ্ট কৃষ্টি সংস্কৃতি ধরে রাখা উচিত। এই উদ্দেশ্যকে সামনে রেখে ত্রিপুরায় বসবাসকারী 19টি জনজাতি সম্প্রদায়কে তার নিজস্ব কৃষ্টি সংস্কৃতি সম্বন্ধে ওয়াকিবহল করতে মঙ্গলবার কমলপুর মহকুমার ছোট সুরমা স্কুলে কল্যাণ আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনজাতি সম্মেলন। মোমবাতি প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বধুয়া মুন্ডা। সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় কল্যাণ আশ্রমের উত্তর পূর্বাঞ্চলের সভাপতি বিক্রম বাহাদুর জমাতিয়া, রাজ্য সম্পাদক রাজেশ দাস, জেলা সম্পাদক প্রণব চক্রবর্তী, সদস্য গোপীনাথ দেব, শচীন্দ্র দেববর্মা, মানিকলাল পাল সহ আরও অনেকে। প্রধান অতিথির ভাষণে অখিল ভারতীয় কল্যাণ আশ্রমের উত্তর পূর্বাঞ্চলীয় সভাপতি বিক্রম বাহাদুর জমাতিয়া বলেন, এই জনজাতিকে নিয়েও তারা সম্মেলন করতে শুরু করেছে। এই জনজাতি কি? অনেকেই জনজাতি তাকেই বুঝেন না। সংক্ষিপ্তভাবে বলতে গেলে এটাই বলতে হয়, ভগবান বলতে আমরা কি বুঝি?
লক্ষ্মী সরস্বতী রাধা কৃষ্ণ। ধলাই জেলা সম্পাদক প্রণব চক্রবর্তী কল্যাণ আশ্রমের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন। সম্মেলন উপলক্ষে ত্রিপুরী, রিয়াং, মুন্ডা বিভিন্ন সম্প্রদায়ের লোক নাচ গান পরিবেশন করে। সাঁওতালি নৃত্য সম্মেলনে উপস্থিত শ্রোতাদের নজর কাড়ে। সম্মেলনে প্রচুর সংখ্যক জনজাতির উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকারি অনুমোদন ছাড়া সরকারি একটি মার্কেট শেড ভেঙে পুরাতন ইটসীয় সম্পত্তি লুট করার অভিযোগ উঠল এলাকার প্রাক্তন প্রধান সহ এলাকার কিছু যুবকের বিরুদ্ধে। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের মধ্যকৃষ্ণপুর গ্রামের নতুন বাজার এলাকায়। সরকারি কোনো অনুমোদন ছাড়া সরকারি একটি মার্কেট শেড ভেঙে পুরাতন ইটসীয় যন্ত্রপাতি লুট করার অভিযোগ উঠল প্রাক্তন প্রধান সহ এলাকার কিছু যুবকের উপর। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার গ্রাম্য বাজার ব্যবস্থাকে প্রসারিত করার লক্ষ্যে দীর্ঘ বছর আগে কৃষি দপ্তর থেকে একটি মার্কেট শেড তৈরি করে দেওয়া হয়েছিল। বর্তমানে এই মার্কেট শেডটি পুরাতন ও ভঙ্গদশায় পরিণত হয়ে আছে। তবে এই জায়গায় নতুন করে আবারও একটি মার্কেট শেড ইতিমধ্যেই গড়ে তোলার পরিকল্পনা নেন কৃষি দপ্তর। এরই মধ্যে স্থানীয় প্রাক্তন প্রধান প্রভা দাস ভৌমিক সহ স্থানীয় তার অনুগামীরা সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে মার্কেট শেডটি ভেঙে ফেলে। যেখানে সরকারি কোনো সম্পত্তি ভাঙার তাদের কোনো রাইট নেই, তাহলে কেন তিনি এই দুঃসাহসিকতার পরিচয় দিলেন? এছাড়া এলাকার শাসক দলের বর্তমান প্রধান এবং নেতৃত্বদের কথা আমল না দিয়ে সরকারি সম্পত্তি চুরি করে নিজের বাড়িতে রেখে দিলেন। এদিকে এলাকার প্রধান নন্দলাল মজুমদার অভিমত করে যে ভাঙা গড়ার ব্যবস্থার তিনি কিছুই জানেন না। আপনি কি দেখছেন? দেখছি। আপনার জানাইছেন কেউ? কেউ কিচ্ছু জানাইছে না। মানে এখানে লোকটা নামটা নিয়ম করছে আল্লাহ। আর কে কোন কন্ট্রাক্টর করে দেবে? এটা বলে কোন ইঞ্জিনিয়ার করে কইছে করে দিব বাঙ্গা দিতে বললে। তবে বাজার কমিটির বক্তব্য, দীর্ঘদিন ধরে শেডটিতে ফাটল ধরে আছে, যে কোনো সময় ভেঙে ব্যবসায়ীদের উপর পড়তে পারে। তার জন্যই তারা এটিকে ভেঙে ফেলেন অনুমোদন ছাড়া। এটা ফাটা ধরছে, ওটা আগ করে গেছে। আচ্ছা। আর গোটা জল কাঠের রোয়াটা সব পচে আছে। ওটার কারণে দোকানদার ঘুরে ব্যবস্থা শেড যদি আমরা সরকার দাবি শেড যদি তুলে দেয় তাহলে আমরা সুবিধা, স্টল যদি তুলে দেয় আমরা দোকানদারের লেগে মানে ভালো হইব। কত বছর আগে এই শেডটা তৈরি হয়েছিল? শেড তৈরি হয়েছে অনেক বছর আগে। কত বছর হইব প্রায়? এটি অবশ্যই আমি কই দিতাম না, মানে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিবাজার মহকুমার অন্তর্গত পতিরচুরি মোরাসিং পাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে রাজ্যভিত্তিক মোরাসিং হুকুম উৎসব পালন করা হবে। আর এই মেলাকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে মেলা কমিটি থেকে দোকানিরা। শান্তিরবাজার মহকুমার অধীনস্থ পতিছড়া মোরাসিং পাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে রাজ্যভিত্তিক মোরাসিং হুকুম উৎসব পালন করা হবে বৃহস্পতিবার। দীপাবলির মতনই আলোয় সাজিয়ে তোলা হয়েছে পুরো মোরাসিং পাড়ার এলাকাটাকে। এখন সবাই মেলার শেষ প্রস্তুতিটা সেরে নিতে চাইছে। যেমন বিদ্যুৎ কর্মী থেকে দোকানিরা, স্টল তৈরি থেকে স্টেজ তৈরি, মন্দির সাজানো, সব কাজটাই সেরে নিতে চাইছেন। এই মেলাতে দীর্ঘদিন ধরে দোকান নিয়ে আসছেন বহু দোকানিরা, কিন্তু তার মধ্যে একজন দোকানের সঙ্গে কথা বলে জানা যায় তিনি দীর্ঘ 10 বছর ধরে এই মেলাতে দোকান করছেন। এই মেলাটা খুবই ভালো লাগে। জুতা দোকান। আপনি কি এই মেলাতে প্রত্যেকবার আসেন? প্রত্যেকবারই আসি। কেমন হয়? ভালো হয়। এই মেলাতে আপনি মানে কেমন আনন্দিত হন? খুবই আনন্দিত হয়। আমি জন্ম থেকে করতেছি, আজ থেকে 10 বছর ধরে করতেছি। এই মেলাতে আসেন? হ্যাঁ। খুব আনন্দ লাগে নাকি? হ্যাঁ। এই মেলার সম্পাদক নক্ষত্র মোরাসিং এর সঙ্গে কথা বলে জানা যায় এই মেলা বহু পুরনো, প্রায় 100 বছরের। পুলিশ প্রশাসনের সহযোগিতা ভালোই, কিন্তু প্রশাসনের তরফ থেকে যে অর্থের ফান্ড দেওয়া হয় তা খুবই কম। মেলা তো আমরা যতটুকু জানি 100 বছরের বেশি হয়েছে, কিন্তু কত বছর হয়েছে এটা একটু বিতর্কিত বিষয় হয়ে গেল। অন্যান্য বছরে তো প্রায় 1,00,000, 1.5, 2 লাখের মতো লোক হয়, কিন্তু কেউ এখনো নির্দিষ্ট এখানে তো লোক তো গণনা অসম্ভব। এখানে অ্যাকুরেট নাম্বারটা বলা খুব কঠিন। আমাদের এখানে দোকান বিশেষ করে সব সাব ডিভিশন, সব ডিস্ট্রিক্ট থেকেই আছে। ওয়েস্ট আর এটা ওয়েস্টেরও কিছু অংশ আমাদের এখানে। কত দোকানিরা এসেছে এখানে? এখন পর্যন্ত তো 300-এর উপরে হয়ে গেছে। প্রশাসন তো বিভিন্নভাবে আমাদের হেল্প করে, কিন্তু প্রশাসনের যে হেল্পের পরিমাণটা আরেকটু যদি ভালো হয় তাহলে আমরা মেলাটা আরো ভালোভাবে চালাতে পারবো। মেলায় বিভিন্ন দপ্তরের স্টল থাকবে। মেলায় প্রায় 300 থেকে 350টি দোকান নিয়ে দোকানিরা এসেছেন। অন্যান্য বছরের চেয়ে এবার আরো বেশি জনপ্লাবনে জনভিড় হবে।
এই মেলায় জাতীয় উপজাতির ঐক্যস্থান এবং এই মেলা থেকে শান্তি সম্প্রীতির বিষয়টা ছড়িয়ে দিতে চান মেলা কমিটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই নদী থেকে বেআইনিভাবে বালি তোলার মেশিন উদ্ধার করল বন বাহিনীর কর্মীরা। মঙ্গলবার গভীর রাতে মোহছড়া এলাকার খোয়াই নদীর জল থেকে মেশিনটি উদ্ধার করা হয়। দীর্ঘদিন যাবৎ তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকার খোয়াই নদী থেকে বেআইনিভাবে বালি তুলে পাচার করে চলেছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বন বাহিনী মোহছড়া নয়নপুর রাস্তার খোয়াই নদীর জল থেকে ছোট ট্রাক গাড়ির মেশিন দিয়ে তৈরি বেআইনি বালু তোলার মেশিন উদ্ধার করেন। উদ্ধারকৃত মেশিনটির মূল্য আনুমানিক মূল্য 2 থেকে 3 লক্ষ টাকা হবে বলে অনুমান করা হয়েছে। দপ্তরের রেঞ্জার নীতিশ চক্রবর্তী জানান, নদী থেকে বালি তুলতে হলে দপ্তরের অনুমতি প্রয়োজন। মেশিন দিয়ে নদী থেকে বালি তোলা আইনত দণ্ডনীয়। মেশিন উদ্ধার করা হলেও বেআইনি কারবারিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওইখানে ম্যানুয়ালি তোলানো একটা বড় মেশিন বসানো হয়েছিল। আমরা ধারণা করছি সম্ভবত এটা টাটার যে 407 যে ছোট ট্রাকগুলি আছে ওইগুলোর মেশিন এখানে বসানো হয়েছিল। আমরা খবরটা পাই রাত প্রায় 11টা নাগাদ। আমাদের তেলিয়ামুড়ার এসডিএম মহোদয় ফোন করেন আমাকে। পরবর্তী সময় থানা থেকেও থানা বড়বাবু আমাকে ফোন করেন। অ্যাকর্ডিংলি আমরা আমাদের স্টাফ পাঠাই, এটা আমরা তুলে আনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং আইএলএস হাসপাতালের সহযোগিতায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় খোয়াই মধ্য গণকি গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। শিবিরের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। মঙ্গলবার খোয়াইয়ের মধ্য গণকি গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে খোয়াই লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং আইএলএস হাসপাতালের সহযোগিতায় এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের রিজিওনাল চেয়ারম্যান ডক্টর পি.কে. ভট্টাচার্য, খোয়াই লায়ন্স ক্লাবের সভাপতি এবং সম্পাদক ডক্টর রণেন্দ্র বর্মন, অভিজিৎ পোদ্দার সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিনের শিবিরে বিশিষ্ট চিকিৎসকরা চিকিৎসা পরিষেবা দিতে শিবিরে উপস্থিত ছিলেন। গ্রামীণ অঞ্চলে এই শিবিরের আয়োজন করায় উপকৃত হয়েছেন 5 শতাধিক মানুষ। সকাল থেকেই পূর্ব গণকি, সোনাতলা, জাম্বুড়া, মহাদেবটিলা সহ খোয়াই শহরের প্রচুর লোক ভিড় জমান শিবিরে। আমাদের গ্রামে হাজারো মানুষের চিকিৎসা সম্পর্কিত নানান সমস্যা আছে। এইগুলো আমরা তাদেরকে বলবো যে একটা মেগা স্বাস্থ্য শিবির হচ্ছে আমাদের মহকুমার, জেলার বা রাজ্যের ভালো ভালো প্রতিষ্ঠিত চিকিৎসকগণ আছেন, বিশেষ বিষয়ে চিকিৎসা করবেন, কাজে আপনারা করবেন। আমাদের লায়ন্স ক্লাবের যারা বন্ধুরা তারা যে উদ্যোগ নিয়েছেন মেগা স্বাস্থ্য শিবির, $160 মিলিয়ন সেখানে কন্ট্রিবিউট করেছে মানুষকে, কিন্তু সে আমার কন্ট্রিবিউশন কিন্তু 500 টাকা। তার মানে হচ্ছে যে